সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর লাশ পোড়ানো মামলা, অভিযোগ গঠনের আদেশ ২১ আগস্ট। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে উদ্বেগ আছে, যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদন। আজিমপুরে চিরনিদ্রায় শায়িত ডাকসুর প্রথম নারী ভিপি মাহফুজা খানম, সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ জনকে হত্যা ও লাশ পোড়ানো মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আগামী ২১ আগস্ট আদেশ দেওয়া হবে। বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আদেশের এই দিন ঠিক করেন। এদিকে চানখারপুলে আনাজ সহ ৬ জনকে হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে ২০ আগস্ট। আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে ৬ তরুণের লাশ, যাদের একজন তখনও জীবিত। ফ্যাসিস্ট সরকারের পতনের দিন গত বছরের ৫ আগস্ট এমন বর্বরতায় মেতেছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তার আগের দিন ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে আরও একজনকে গুলি করে হত্যা করা হয়। সেই মানবতা বিরোধী অপরাধের মামলায় বুধবার ট্রাইব্যুনাল ২-এ অনুষ্ঠিত হয় অভিযোগ গঠনের শেষ শুনানি। ২১ আগস্ট আদেশ দেবে ট্রাইব্যুনাল ২। শুনানিতে জুলাই গণহত্যার বিচার বিলম্বিত করার চেষ্টা হলে কঠোর হবে ট্রাইব্যুনাল। আজকে ডিফেন্সের পক্ষ থেকে এই ডিসচার্জ হিয়ারিংয়ের উপরে বেশ সময় নিচ্ছিল বলে প্রসিকিউশনে মনে হয়েছে। শুধু তাই নয়, ডিফেন্সের পক্ষ থেকে বেশ কয়েকটি আবেদন করা হয়েছিল, যে আবেদন এই আইন বা রুলসের কোথাও উল্লেখ করা নাই, এবং এই উক্ত আবেদনগুলোতে যে সকল ধারা উল্লেখ করা হয়েছে সেই ধারায় ওই আবেদন করার কোনো এখতিয়ার ডিফেন্সের নাই। এরকম কিছু আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল বলেছেন যে এই ট্রাইব্যুনালের মামলা বিলম্বিত করার ক্ষেত্রে যে কোনো ধরনের পদক্ষেপ যদি কেউ নিয়ে থাকে, তা ট্রাইব্যুনাল এই আইন অনুযায়ী বাধা দিবেন এবং কাউকে এ ধরনের কোনো সুযোগ দিবেন না। এছাড়া জুলাই আন্দোলনে চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে ২০ আগস্ট। যে ৬ জনকে চানখারপুলে নির্মমভাবে গুলি করা হত্যা করা হয়েছিল, তাদের বাবা মা, তারা সরাসরি যারা প্রত্যক্ষ করেছে, সাক্ষী যারা ভিডিও ধারণ করেছে, তারা এসে ট্রাইব্যুনালে সাক্ষ্য ইতিমধ্যে দিয়ে গিয়েছে। সকালে এই মামলায় গ্রেপ্তার ৪ আসামি সহ ২ মামলার মোট ১২ জনকে ট্রাইব্যুনালে আনা হয়, যাদের সবাই পুলিশের সদস্য। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। শাসন ব্যবস্থায় পট পরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, তবে কিছু বিষয় উদ্বেগ রয়ে গেছে। বাংলাদেশের ২০২৪ সালের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়। গত বছরের জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে হাজারো মানুষ নিহত হওয়ার পর ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। পরে ৮ আগস্ট ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। হাসিনা সরকার পতনের পর আগস্টে বাংলাদেশে কিছু ঘটনা ঘটলেও দেশের মানবাধিকার পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হয়েছে, তবে কিছু উদ্বেগ রয়ে গেছে, এমনটাই বলছে যুক্তরাষ্ট্র। ২০২৪ সালের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে তৎকালীন সরকারের গুম, অমানবিক নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার, বিদেশে অবস্থানরত ব্যক্তিদের বিরুদ্ধে আন্তঃসীমান্ত দমননীতি, মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতায় গুরুতর বাধা, শ্রমিক নেতা ও ইউনিয়ন সদস্যদের ওপর সহিংসতা এবং ভয়াবহ শিশুশ্রমের মতো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়ার কথা তুলে ধরা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, পূর্ববর্তী সরকারের সময় মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহির বদলে ব্যাপক দায়মুক্তির অভিযোগ ছিল। অভিযুক্তদের খুব কম ক্ষেত্রেই শনাক্ত ও শাস্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত সাবেক সরকারের সদস্যদের গ্রেপ্তার করেছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়।
বিভিন্ন মানবাধিকার সংস্থা ও সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্য প্রতিবেদনে জুলাই ও আগস্টে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সঙ্গে একযোগে কাজ করছে। অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে দেশের প্রচলিত বিচার ব্যবস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উভয়কে কাজে লাগানো হচ্ছে বলেও মার্কিন প্রতিবেদনে জানানো হয়। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। চিরনিদ্রায় শায়িত হলেন ডাকসুর প্রথম এবং একমাত্র নারী ভিপি অধ্যাপক মাহফুজা খানম। বাদ জোহর এই বীর মুক্তিযোদ্ধাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। এর আগে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হয় তাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1966-67 ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়ন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ভিপি নির্বাচিত হন মাহফুজা খানম। বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করা 21 পদকপ্রাপ্ত এই শিক্ষাবিদ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যও ছিলেন তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান মাহফুজা খানম। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন ডাকসুর সাবেক এই ভিপি। মুক্তিযুদ্ধে তার সক্রিয় অংশগ্রহণ এবং শেষ দিন পর্যন্ত তিনি শিশু কিশোরকে সংগঠিত করা সহ গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা এবং মানব মুক্তির সংগ্রামের সাথে তিনি ছিলেন এবং শিক্ষক আন্দোলনকে তিনি বেগবান করেছেন। তার দীর্ঘদিনের সহকর্মী, স্বজন, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছিলেন মাহফুজা খানমকে শেষ বিদায় জানাতে। 69-এর গণ অভ্যুত্থানের যারা অগ্রজ নেতা, তাদের মধ্যে তিনি ছিলেন একজন অন্যতম, যে যতক্ষণ তিনি বেঁচে ছিলেন ততক্ষণ তিনি তার প্রতিজ্ঞা এবং বাস্তব কাজ অখণ্ড মনোযোগে করে গেছেন। মাহফুজা আপা আমাদের আদর্শ, আমাদের প্রেরণা। উনি যে পথ আমাদের দেখিয়ে গেছেন, আমরা যেন নতুন প্রজন্ম এবং আমরা যারা আছি বয়স্ক, তারা যেন উনার নির্দেশিত পথটা তৈরি দেখানো পথটা হাঁটতে পারে। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুরে ডাকসু ভবনে নেওয়া হয় তার মরদেহ। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হয় জানাজা। এরপর মাহফুজা খানমকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনে ঋণ খেলাপির অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়োজনে ইপি পেনশন উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশনের উচিত ঋণ খেলাপিদের শনাক্ত করা। আগামী নির্বাচনে কালো টাকা রোধে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কালো টাকার ক্ষেত্রে দুটি বিষয় হচ্ছে উৎস আর প্রসেস। উৎস আগের চেয়ে মোটামুটি বন্ধ হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। বলেন, অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে রাজনৈতিক সংস্কৃতির উপর। ভালোটা নির্বাচন যদি ফেব্রুয়ারিতে দিতে পারি, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি, আপনাদের জন্য, সবার জন্য। ঋণ খেলাপি থিওরিটিক্যালি পারবে না, পারে না তো। বাংলাদেশ ব্যাংক তো আগের দিন থেকে নিয়ে ফ্রি করে দেয়। সেটা বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপি আমার সময় একজন ঋণ খেলাপিও পায় নাই। মানে নিয়ম কিন্তু ইলেকশন কমিশন ঋণ খেলাপি দেখবে, লাস্ট ডে পর্যন্ত কিন্তু বাংলাদেশ ব্যাংকের সিআইবি। এখন তার সুবিধা তো ব্যাংকের কাছেই তো আছে। একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। নিজেদের লোকদের অপকর্মকে আড়াল করে তারা নানা নাটকের মাধ্যমে বিএনপির ভাবমূর্তিকে বিনষ্ট করার পায়তারা করছেন বা বিভিন্ন মাস্টার প্ল্যান করে যাচ্ছে, যে যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট করা যায় নির্বাচনের আগে। এইটা মানুষের কাছে কোনোদিনই গ্রহণযোগ্য হবে না। 33টি ওষুধের দাম কমিয়েছে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ইডিসিএল। তবে এই জন্য সিন্ডিকেট ভেঙে কম মূল্যে কাঁচামাল ক্রয় ও অতিরিক্ত কর্মী ছাঁটাই করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। অল্প কিছুদিনের মধ্যেই তারা নরমাল ও কলেরা স্যালাইন তৈরির জন্য প্ল্যান্ট চালু করার কথাও জানান। সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক সহ সরকারের বিশেষায়িত হাসপাতালে নিজস্ব কারখানায় উৎপাদন করে ওষুধ সরবরাহ করে ইডিসিএল। সম্প্রতি 117টির মধ্যে 33টি ওষুধের দাম প্রায় 50% কমিয়েছে কোম্পানিটি।
বুধবার সংবাদ সম্মেলনে জানানো হয়, পূর্বের অসাধু সিন্ডিকেট ভেঙে বাড়তি কর্মী ছাঁটাই ও উৎপাদন বাড়িয়ে দাম কমানো সম্ভব হয়েছে। এতে সরকারি হাসপাতালে ওষুধের চাহিদা 70% পূরণ করা সম্ভব হচ্ছে বলে দাবি করেন তারা। আগামী 6 মাসের মধ্যে আরও কিছু ওষুধের দাম কমানো হবে বলেও জানানো হয় এই সংবাদ সম্মেলনে। আমাদের এখানে সেট আপে যা ছিল তার থেকে অতিরিক্ত লোক ছিল প্রায় 2000-এরও অধিক। এই 2000 লোক অধিক ছিল শুধু না, অদক্ষ কর্মী ছিল এবং অনেকের জাল সার্টিফিকেট ছিল। সিন্ডিকেট ভাঙার কারণে আমার ঔষধের দাম 2-3টা উদাহরণ দেই। মনে করেন আইসোপ্রোপাইল অ্যালকোহল প্রিভিয়াস প্রাইস ছিল 1618 টাকা, এখন 1397 টাকা। বড় পর্দায় বাজিমাত করার পর এবার ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আসছে শাকিব খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা তাণ্ডব। 14 আগস্ট থেকে দীপ্ত প্লেতে দেখা যাবে বছরের বহুল কাঙ্ক্ষিত এই সিনেমা। চলতি বছরের সবচেয়ে আলোচিত সিনেমা তাণ্ডব। ধুন্ধুমার অ্যাকশন, উত্তেজনায় ভরপুর রহস্যময় গল্প এবং দক্ষ নির্মাণে দর্শকের মনোযোগ কেড়েছে ছবিটি। মেগাস্টার শাকিব খান অভিনীত এই সিনেমা গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরপর প্রতিটি শো হয় হাউসফুল। ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। প্রেক্ষাগৃহে ঝড় তুলে এবার তাণ্ডব আসছে ঘরে ঘরে। বক্স অফিসে সফল হওয়ার পর ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে মুক্তি পাচ্ছে ছবিটি। বৃহস্পতিবার থেকে দীপ্ত প্লেতে স্ট্রিমিং হবে তাণ্ডব। সিনেমা হল মাতিয়ে তাণ্ডব এবার দীপ্ত প্লেতে। 14 আগস্ট থেকে আপনারা উপভোগ করুন দীপ্ত প্লেতে ব্লকবাস্টার ছবি তাণ্ডব। আপনারা তাণ্ডবকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং তাণ্ডবকে রেকর্ড ব্রেকিং ব্লকবাস্টার করেছেন। এবার তাণ্ডব আসছে ওটিটিতে। তাণ্ডব আপনারা দেখতে পাবেন দীপ্ত প্লেতে। তো এখনই দীপ্ত প্লে সাবস্ক্রিপশন করে ফেলুন এবং দেখে ফেলুন তাণ্ডব। দীপ্ত প্লেতে সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন শাকিব খান। ব্যাকটেরিয়া পুশ করতে হয়। রায়হান রাফি পরিচালিত তারকাবহুল তাণ্ডবের প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে রয়েছেন জনপ্রিয় তারকা জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন ও শহীদুজ্জামান সেলিম সহ অনেকে। দুইটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ। দীপ্ত প্লের যে কোনো প্যাকেজ সাবস্ক্রিপশন করেই উপভোগ করা যাবে তাণ্ডব। ওয়েলকাম টু দ্য শো। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সন্ধ্যার সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরব একটু পর। আবারও স্বাগত বিরতির পর। তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের নিচু এলাকায় আবারও বন্যা দেখা দিয়েছে। বুধবার ভোর থেকে ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বিকাল 3টায় তিস্তা ব্যারেজ এলাকার ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ভাটিতে থাকা লালমনিরহাটের হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার প্রায় 15টি গ্রামে পানি প্রবেশ করেছে। ডুবে গেছে রাস্তাঘাট, ফসলি জমি, তলিয়ে গেছে আমন ধান ক্ষেত ও বীজতলা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় মঙ্গলবার আরও অন্তত 73 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া গত 24 ঘন্টায় অনাহারে মৃত্যু হয়েছে কমপক্ষে 5 জনের। এর মধ্যে 6 বছর বয়সী এক শিশুও রয়েছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনাহারজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে 227 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে 100-রও বেশি শিশু রয়েছে। এদিকে ইসরায়েলের যুদ্ধ বিমান ও কামান থেকে চালানো হামলায় তছনছ হচ্ছে গাজা সিটির উত্তরাঞ্চল। আল জাজিরা জানায় মঙ্গলবার নিহতদের মধ্যে 19 জন ত্রাণ প্রত্যাশীও ছিলেন। এ নিয়ে গত মে মাস থেকে গাজায় নিহত ত্রাণ প্রত্যাশীদের সংখ্যা 1838 জন ছাড়িয়েছে। এর ফলে গাজায় মোট প্রাণহানির সংখ্যা প্রায় 61,600 জনে পৌঁছেছে। গাজায় অকল্পনীয় দুর্ভোগের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য সহ 26 দেশ। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে দুর্ভিক্ষ বন্ধ এবং তা প্রতিরোধের জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশগুলো।
বিশ্ব ক্রিকেটের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী ফরম্যাট হলো টেস্ট ম্যাচ, যা বছরের পর বছর আলাদা ও বৈচিত্র্যময় ঐতিহ্য বহন করে আসছে। এই ম্যাচে অংশ নেওয়া দু দলের খেলোয়াড়রা কেন সাদা পোশাক পরেন আর লাল বল ব্যবহার করেন তা জানবো এই রিপোর্টে। ক্রিকেটে অতি পরিচিত দুইটি বলের রং সাদা ও লাল। যদিও প্রথম দিকে ক্রিকেটের সকল সংস্করণে লাল বল ব্যবহৃত হতো, তবে সময়ের সাথে সাথে ওয়ানডে এবং টি-20 ক্রিকেটে সাদা বল ব্যবহারের প্রচলন শুরু হয় আর টেস্টের জন্য রাখা হয় লাল বলকে। ইংল্যান্ডে একসময় বিখ্যাত এক পরিবারের নাম ছিল ডিউক পরিবার। অনেক বিশেষজ্ঞদের মতে ক্রিকেট বল সর্বপ্রথম তৈরি করে সেই পরিবার। 1760 থেকে 1841 সালের মধ্যে প্রথম ক্রিকেট বল তৈরি করা হয়। সেই সূচনা লগ্ন থেকে বলের রং দীর্ঘদিন লালই ছিল। পরবর্তীতে 1977 সালে সীমিত ওভারের ক্রিকেট ফ্ল্যাড লাইটের আলোতে চালু হওয়ায় প্রয়োজন পড়ে সাদা রঙের বলের। টেস্ট ক্রিকেট সাধারণত দিনের আলোতেই খেলা হয়, যেখানে সাদা পোশাকের সঙ্গে সাদা বল ব্যবহারের ফলে ব্যাটসম্যানদের জন্য বলটি দেখা কিছুটা কঠিন হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতেই লাল বল ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ দিনের আলোর মধ্যে লাল বল সহজেই দৃশ্যমান থাকে। এছাড়া লাল বলের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি সাদা বলের তুলনায় অনেক বেশি টেকসই। টেস্ট ম্যাচে লাল বল অনেক বেশি সময় ধরে ভালো অবস্থায় থাকে, যা বোলারদের জন্য বিশেষ সুবিধা দেয়। লাল বলের চমৎকার গ্রিপ এবং সিমের সাহায্যে স্পিনাররা আরো ভালোভাবে বল ঘোরাতে পারেন। ক্রিকেটের সবচেয়ে সম্মানজনক ফরম্যাট টেস্ট ক্রিকেটকে আরো আকর্ষণীয় করে তুলতে যাত্রা শুরু হয়েছে দিবারাত্রির টেস্ট ম্যাচের। এই দিবারাত্রির টেস্টের জন্য ক্রিকেটে আবির্ভাব হয়েছে গোলাপি রঙের বলের, কারণ গোলাপি রং রাতের বেলাতেও ভালোভাবেই দৃশ্যমান হয়। 2015 সালে এডিলেডে অস্ট্রেলিয়া প্রথম দিন রাতের টেস্ট ম্যাচ আয়োজন করলেও 2009 সাল থেকে মেরিলিবন ক্রিকেট ক্লাব MCC এই গোলাপি বলের পরীক্ষা নিরীক্ষা শুরু করে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। দর্শক, আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, শাকিব খান ও জয়া আহসান অভিনীত ব্লকবাস্টার সিনেমা তাণ্ডব আগামীকাল থেকেই দেখতে পাবেন দীপ্ত প্লেতে। ধন্যবাদ সবাইকে।